সকাল ৮টা। ডাইনিং টেবিলে পুরো পরিবার একসঙ্গে নাস্তা করছে। ছোটরা হইচই করছে, চাচিরা রান্নাঘরে ব্যস্ত, আর আমি চুপচাপ বসে খাচ্ছি। আমার সামনে রাখা চায়ের কাপটা শেষ হতেই উঠে যাওয়ার জন্য চেয়ার সরালাম। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এই জয়, আমার জন্য এক গ্লাস পানি দে তো। আমি শুনেও না শোনার ভান করে হাঁটতে শুরু করলাম। জয়। আবার ডাক। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখি ফারজানা আপু 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আমি ভ্রুকুচকে বললাম, নিজের হাত নেই? আছে, কিন্তু তুই দিলে কি সমস্যা? আমি তোমার চাকর না, শুধু তোমার কেন, কারোরই না, তাই এসব হুকুমদারি আমাকে করবে না। কথা শেষ করে চলে যেতে নিলাম, পেছন থেকে আম্মু ধমক দিয়ে বললেন, জয়, মেয়েটা এক গ্লাস পানি চেয়েছে, এত রাগ দেখানোর কি আছে? আমি বিরক্ত মুখে রান্নাঘরে গিয়ে পানি এনে টেবিলে রাখলাম। ফারজানা আপু গ্লাসটা হাতে নিয়ে মুস্কি হেসে বলল, ধন্যবাদ। আমি কোনো উত্তর দিলাম না। ওর হাসিটা দেখলেই কেন যেন আরও বেশি বিরক্ত লাগে, অথচ চোখও সরাতে পারি না। দুপুরে নিজের ঘর থেকে বের হয়ে দেখি বারান্দায় দাঁড়িয়ে ফারজানা আপু কারো সঙ্গে ফোনে কথা বলছে, হাসছে, অনেকক্ষণ ধরেই হাসছে। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ ওর মুখ থেকে শুনলাম, আচ্ছা, কাল দেখা হবে। আমার পা থেমে গেল। ও ফোন রেখে ঘুরতেই আমার সঙ্গে চোখাচোখি। কি? আমি গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, কার সঙ্গে কথা বলছিলে? ফারজানা অবাক হয়ে বলল, কেন? জিজ্ঞেস করেছি। আমার বন্ধু। ছেলে? হ্যাঁ। আমার মুখ শক্ত হয়ে গেল। দরকার ছাড়া ছেলেদের সঙ্গে এত কথা বলার কি আছে? কথাটা শুনেই ফারজানার হাসি মিলিয়ে গেল। তুই আমাকে জবাবদিহি করতে বলছিস? যা বলছি সেটা শোনো। কেন শুনবো? কারণ আমি বলছি। ফারজানা এবার রেগে গিয়ে বলল, তোর এই বদমেজাজ একদিন তোকে একাই রেখে দেবে, বুঝলি? আমি ঠান্ডা গলায় বললাম, সেটা আমি সামলে নেব। আর আমি কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে হাসবো, সেটা তুই ঠিক করে দিবি না। কথাটা বলেই ফারজানা আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম, রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। মনে হচ্ছিল সামনে যা পাচ্ছি সব ভেঙে ফেলি, অথচ নিজের এই রাগের কারণটা কাউকে বোঝাতে পারবো না, এমনকি নিজেকেও না। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থেকে জোরে একটা নিঃশ্বাস ফেললাম, তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু রাগ কমার বদলে আরও বাড়ছে। ওকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ওকে ভালোবাসি। তবে সেটা একতরফা, আমি ছাড়া আর কেউ জানে না। ফারজানা আপু আমার থেকে 2 বছরের সিনিয়র, তবে এসব আমার কাছে কোনো বিষয় না। ছোটবেলা থেকেই আমি তাকে আলাদা চোখে দেখি। মনে মনে ঠিক করে রেখেছি, সঠিক সময় এলে সব কিছু বলে দেব, আর তাই তাকে এভাবে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করি। বিকেলের দিকে নিচে নামতেই দেখি ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। ছোটরা টিভিতে কার্টুন দেখছে, বড়রা চা খাচ্ছে। আমি সবার পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আম্মু বললেন, জয়, এইদিকে আয় তো। আমি অনিচ্ছায় গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, তুই আর ফারহানা একসাথে গিয়ে নিয়ে আয়। আমি সঙ্গে সঙ্গে না করে দিলাম, আমি একাই যাব। একা কেন? ফারহানাও যাবে। ওর যাওয়ার দরকার নেই। এতক্ষণ চুপ করে বসে থাকা ফারজানা আমার দিকে তাকিয়ে বলল, আমিও তো যেতে চাই না মামুনি, ওর সঙ্গে গেলে পুরো রাস্তা মুখ গোমরা করে থাকবে। তোমরা দুজন কি ঝগড়া ছাড়া 5 মিনিটও থাকতে পারো না? আমি কোনো কথা বললাম না। আম্মু এবার কড়া গলায় বললেন, বেশি কথা না বলে দুজনেই যাও। আম্মুর কথার ওপর আর কিছু বললাম না। বিরক্ত মুখে বাইকে চাবিটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর ফারজানা আপু এসে গেটের সামনে দাঁড়ালো। আজও হালকা গোলাপি রঙের একটা 3 পিস পরেছে। আমি একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলাম।
ফারজানা আপু বাইকের দিকে তাকিয়ে বলল, উঠবো? ইচ্ছা হলে উঠো, না হলে হেঁটে যাও। ফারজানা আপু ঠোঁট বাঁকিয়ে বলল, তোর সঙ্গে বসতে আমারও খুব শখ নেই। কথাটা বললেও শেষ পর্যন্ত বাইকের পেছনে উঠে বসল। আমি কোনো কথা না বলে বাইক স্টার্ট দিলাম। পুরো রাস্তা দুজনের কেউই একটা কথাও বললাম না। বাজারের কাছে পৌঁছে বাইক থামাতেই ফারজানা নেমে গেল। আমরা দুজন দুই দিক দিয়ে হাঁটতে হাঁটতে জিনিসপত্র কিনছিলাম। হঠাৎ দূর থেকে একটা ছেলে হাত নেড়ে ডাকল। এই ফারজানা। আমি শব্দটা শুনে তাকালাম। দেখলাম প্রায় আমার বয়সী একটা ছেলে হেসে হেসে ফারজানার দিকে এগিয়ে আসছে। ফারজানা আপু হাসি মুখে বলল, আরে রাফি, তুই এখানে? ছেলেটা দাঁড়িয়ে ওর সঙ্গে গল্প শুরু করে দিল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। দুজনে হেসে কথা বলছে। আমার চোয়াল শক্ত হয়ে গেল। হাতের বাজারের ব্যাগটা এত জোরে চেপে ধরলাম যে আঙ্গুলের গাঁট সাদা হয়ে উঠল। দূর থেকে দেখেই বুঝতে পারছিলাম দুজনের পরিচয় বেশ ভালো। রাফি একটার পর একটা কথা বলছে আর ফারজানা আপু হেসে হেসে উত্তর দিচ্ছে। আর সেই হাসিটাই আমার ভেতরে রাগটাকে আরও উস্কে দিচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দ্রুত পায়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ফারজানা আপু একটু অবাক হলো। আরে কি হলো? আমি কোনো উত্তর দিলাম না। সোজা রাফির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, কথা শেষ? রাফি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, জি মানে? তাহলে এখন যেতে পারেন। আমার কথায় ছেলেটা পুরোপুরি থমকে গেল। ফারজানা আপুও বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। জয়, তুই কি বলছিস? যা শুনেছ। ও আমার বন্ধু। বন্ধু হলে পরে কথা বলবে। কেন পরে বলবো? কারণ আমি বলছি। ফারজানা এবার স্পষ্ট বিরক্ত হয়ে গেল। তোর সমস্যা কি? সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছুতেই তুই আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিস। অযথা ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করার দরকার নেই। অযথা? ওর কণ্ঠটা এবার একটু উঁচু হয়ে গেল। কার সঙ্গে কথা বলবো, কতক্ষণ কথা বলবো, সেটা কি এখন তোর কাছে হিসাব দিতে হবে? হিসাব না, নিজের সীমা বুঝে চলতে হবে। আমার কথা শুনে রাফি অস্বস্তিতে পড়ে গেল। আচ্ছা, আমি তাহলে যাই। ফারজানার সঙ্গে সঙ্গে বলল। না, দাঁড়া। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই কে যে আমার বন্ধুকে চলে যেতে বলবি? আমি এক পা সামনে এগিয়ে গেলাম। আমি যা বলেছি সেটাই হবে। না হলে? না হলে আমার ব্যবহার আরও খারাপ হবে। কথাটা বলেই রাফির দিকে তাকালাম। আপনি যান। আমার মুখের ভাব দেখে রাফি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাফি চলে যেতেই ফারজানা আপু রাগে কাঁপতে কাঁপতে আমার সামনে এসে দাঁড়ালো। তুই আজ যা করলি সেটা একদমই ঠিক করিসনি। আমি ঠিকই করেছি। আমার বন্ধুদের সঙ্গে আমি কথা বলবো, এতে তোর এত সমস্যা কেন? কারণ আমার ভালো লাগে না। তোর ভালো লাগে না মানেই আমি সব ছেড়ে দেব? আমি চুপ করে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ফারজানা আবার বলল, শোন জয়, ছোটবেলা থেকে তোর রাগ আমি অনেক সহ্য করেছি, কিন্তু এখন তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যেটা প্রয়োজন সেটাই করেছি। না, তুই আমাকে অপমান করছিস। চারপাশে কয়েকজন মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। ফারজানা সেটা খেয়াল করেই নিচু গলায় বলল, আর একটা কথা শুনে রাখ, আজকের পর আমার কোনো বিষয়ে নাক গলাবি না। আমি ঠান্ডা গলায় উত্তর দিলাম, সেটা আমি ঠিক করব। ফারজানা হতাশ চোখে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বাজারে ব্যাগটা আমার হাত থেকে নিয়ে জোরে আবার আমার হাতেই ঠেলে দিল। তুই একাই বাজার কর, আমার আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই। কথাটা বলেই দ্রুত হাঁটতে শুরু করলো। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। রাগ হচ্ছিল, আবার কেমন যেন অপরাধবোধও হচ্ছিল, কিন্তু সেই অপরাধবোধকে আমি কখনোই গুরুত্ব দেই না। আমার কাছে তখন শুধু একটাই কথা ঘুরছিল, ওকে অন্য কোনো ছেলের সাথে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আর সেদিনের পর থেকেই আমার কঠোরতা আরও বাড়তে লাগলো। ফারজানা আপুও বদলে গেল। আগের মতো আর আমার সঙ্গে মজা করতো না। প্রয়োজন ছাড়া
একটা কথাও বলতো না। আমি সামনে গেলে অন্যদিকে চলে যেত। আমিও ইচ্ছে করেই ওর সামনে যেতাম না। একই ছাদের নিচে থাকতাম, অথচ দিনের পর দিন এমনও গেছে একে অপরের দিকে তাকিয়েও কোনো কথা বলিনি। বাড়ির সবাই বিষয়টা বুঝতে পারছিল। বড় চাচি একদিন ফারজানাকে বললেন, কি হয়েছে তোদের? সারাদিন মুখ গোমড়া করে থাকিস কেন? ফারজানা হেসে বলল, কিছু হয়নি আম্মু, ও এমনই। অন্যদিকে আম্মুও আমাকে বুঝিয়েছিলেন। জয়, তোর রাগটা একটু কমা দরকার। সবাইকে এইভাবে ধমক দিয়ে চলা যায় না। আমি শুধু বলেছিলাম, আমার কোনো সমস্যা নেই। আম্মু দীর্ঘ শ্বাস ফেলে চলে গিয়েছিলেন। এর কয়েকদিন পরে হঠাৎ একটা কাজ চলে এলো। আমাদের কোম্পানির নতুন একটা প্রজেক্টের জন্য আমাকে 3 মাসের ট্রেনিং ও কাজের উদ্দেশ্যে ঢাকায় যেতে হবে। বাড়ির সবাই খুশি, শুধু আমার ভেতরটা অদ্ভুত লাগছিল। যাওয়ার আগে রাতে ব্যাগ গোছাচ্ছিলাম, হঠাৎ দরজার সামনে কারো ছায়া পড়ল। মুখ তুলে দেখি ফারজানা আপু। দুজনে চোখাচোখি হতেই ও আবার চোখ নামিয়ে নিল। মনে হচ্ছিল আরও কিছু বলতে চাই, কিন্তু বলল না, আমিও না। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে চলে গেল। সেটাই ছিল 3 মাসের জন্য আমাদের শেষ দেখা। পরদিন ভোরে আমি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই 3 মাসে একবারও ফারজানার সঙ্গে আমার কথা হয়নি, না ফোনে না মেসেজে। আমি ইচ্ছে করে যোগাযোগ করিনি, সেও করেনি। একই পরিবারের মানুষ হয়েও আমরা যেন একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে গিয়েছিলাম। ও নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল, আর আমি কাজ নিয়ে। দিন, সপ্তাহ, মাস দেখতে দেখতেই 3 মাস কেটে গেল। 3 মাস পর এক বিকেলে বাড়ির গেটে এসে দাঁড়ালাম। বাড়িতে ঢুকতেই সবাই আমাকে ঘিরে ধরল। আম্মু আব্বু, চাচা চাচি এক এক করে সবাই খোঁজখবর নিতে লাগলেন। আমি সবার সঙ্গে কথা বললেও একটা মুখ কোথাও দেখতে পেলাম না। অজান্তেই চোখ বারবার ফারজানাকে খুঁজছিল, কিন্তু ও নেই। আমি ব্যাপারটা গুরুত্ব দিলাম না, ভাবলাম হয়তো নিজের ঘরে আছে। ফ্রেশ হয়ে নিচে নেমে ড্রয়িং রুমে বসতে দেখি সবাই কেমন যেন খুশি খুশি। বড় চাচি বললেন, জয়, তুই ঠিক সময়েই এসেছিস। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সামনে তো অনেক কাজ। আমি ভ্রুকুচকে তাকালাম। কিসের কাজ? আম্মু তখন চায়ের কাপটা আমার সামনে রেখে স্বাভাবিক গলায় বললেন, ফারহানার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেছে। কথাটা শুনে আমার হাত থেমে গেল। কাপটা ঠোঁট পর্যন্ত তুলেছিলাম, আর তুলতে পারলাম না। মনে হলো কেউ যেন বুকের ভেতর জোরে একটা আঘাত করল। আমি ধীরে কাপটা টেবিলে নামিয়ে রাখলাম। কি বললে? আম্মু স্বাভাবিকভাবেই বললেন, পাত্রপক্ষ কয়েকদিন আগেই দেখতে এসেছিল। 2 পরিবারেরই পছন্দ হয়েছে। এখন শুধু দিন তারিখ ঠিক হলেই হয়। আমার কানে যেন আর কিছুই ঢুকছিল না। আমি শুকনো গলায় বললাম, ছেলেকে কোথায় থাকে? আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, তুই চিনিস? কে? আম্মু একদম স্বাভাবিকভাবে উত্তর দিলেন, রাফি। যে ছেলেটার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, ফারজানার সেই বন্ধু। মুহূর্তের মধ্যে আমার মাথা ঝাঝা করে উঠল। চোখের সামনে বাজারের সেই দিনের দৃশ্যটা ভেসে উঠল। ফারজানার হাসি, রাফির সঙ্গে কথা বলা, আর আজ সেই ছেলের সঙ্গে বিয়ে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আম্মু অবাক হয়ে বললেন, কি হলো তোর? আমি কোনো উত্তর দিলাম না। রাগে পুরো শরীর কাঁপছিল। হঠাৎ সামনে রাখা সেন্টার টেবিলটায় জোরে লাথি মারলাম। ধাম করে টেবিলটা উল্টে গেল। উপরে ফুলদানিটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চারপাশে সবাই চমকে উঠল। ছোটরা ভয় পেয়ে কেঁদে দিল। আম্মু চিৎকার করে উঠলেন। জয়, কি করছিস? আমি শুনলাম না। পাশের একটা চেয়ার তুলে মেঝেতে আছাড় মারলাম। কাঠ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। বড় চাচা দ্রুত এগিয়ে এসে বললেন, জয়, শান্ত হ। আমি রাগে দাঁতে দাঁত চেপে বললাম, কেউ কেউ আমার সামনে একটা কথাও বলবে না। পুরো ড্রয়িং রুমে তখন থমথমে নীরবতা। এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না। বাড়ির মূল দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে বাইরে বেরিয়ে গেলাম। পেছন থেকে সবাই ডাকছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কানে
কারো কোনো ডাক পৌঁছাচ্ছিল না। প্রায় 2 ঘন্টা এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে বাইক চালিয়ে বেড়ালাম। রাগটা ধীরে ধীরে কমছিল, কিন্তু বুকের ভেতরের কষ্টটা যেন আরও ভারী হয়ে উঠছিল। একটা সময় মনে হলো বাড়ি থেকে পালিয়ে থাকলে কিছুই বদলাবে না। গভীর একটা নিঃশ্বাস নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকতেই বুঝলাম সবাই আমার অপেক্ষাতেই ছিল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আব্বু আম্মু, বড় চাচা বড় চাচি, ছোট চাচা ছোট চাচি, নীলা, এমনকি ফারজানা আপুও এক কোণে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই কেউ কিছু বলল না। আমি ধীরে ধীরে ভেতরে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আব্বু গম্ভীর কণ্ঠে বললেন, জয়। আমি মাথা তুলে তাকালাম। তুই আজ যা করেছিস তার একটা ব্যাখ্যা দিবি। আমি চুপ। আব্বু আবার বললেন, ছোটবেলা থেকে জানি তোর রাগ আছে, কিন্তু তাই বলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করবে, ছোটদের সামনে এমন ব্যবহার করবে? আমি তখনও চুপ। আম্মু ধীরে বললেন, বাবা কিছু তো বল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, সবাই আমার মুখের দিকে তাকিয়ে। প্রায় 1 মিনিট মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর আমি ধীরে ধীরে বললাম, আমি চাইনি এমন করতে। আব্বু কঠিন গলায় বললেন, তাহলে করলি কেন? আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ আর লুকিয়ে লাভ নেই। যে কথাটা এত বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি, সেটা আজ না বললে হয়তো আর কোনো দিন বলা হবে না। আমি ধীরে ধীরে ফারজানা আপুর দিকে তাকালাম। ও বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার সবার দিকে তাকিয়ে বললাম, কারণ আমি ফারজানা আপুকে ভালোবাসি। এক মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো সবাই যেন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফারজানা আপু বিস্ময়ে মুখ চেপে ধরল। ছোট চাচি হতবাক হয়ে বড় চাচির দিকে তাকালেন। বড় চাচাও কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না। আম্মু অবিশ্বাসের সুরে বললেন, কি বললি তুই? আমি এবার আগের চেয়ে দৃঢ় কণ্ঠে বললাম, হ্যাঁ আম্মু, আমি ফারজানা আপুকে ভালোবাসি। আজকে থেকে না, গতকাল থেকেও না, ছোটবেলা থেকেই। যখন বুঝতে শিখেছি তখন থেকেই। সবাই অবাক হয়ে শুনছিল। আমি বলতে থাকলাম, তোমরা সবাই ভাবো আমি ওর সঙ্গে সবসময় ঝগড়া করি, রাগ করি, ওকে বকাঝকা করি, কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারোনি কেন করি। কারণ আমি ওকে অন্য কারোর সঙ্গে দেখতে পারি না। বাজারে যেদিন রাফির সঙ্গে ওকে দেখেছিলাম, সেদিনও আমি রাগে নিজেকে সামলাতে পারিনি। আজ যখন শুনলাম সেই রাফির সঙ্গেই ওর বিয়ে ঠিক হচ্ছে, তখন মাথা ঠিক রাখতে পারিনি। আমি ভুল করেছি, ভাঙচুর করা উচিত হয়নি, কিন্তু আমি ওকে হারানোর কথা মেনে নিতে পারছি না। আমার গলা ভারী হয়ে এলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে কোনোদিন নিজের জীবনে ভাবিনি। মনে মনে ঠিক করেছিলাম নিজের কাজকর্ম গুছিয়ে একদিন সবার সামনে দাঁড়িয়ে ওর কথা বলবো, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। কথাগুলো বলতে বলতে আমার কণ্ঠ কেঁপে উঠল। ড্রয়িং রুমে আবার নীরবতা নেমে এলো। আম্মুর চোখ ভিজে উঠেছে। বড় চাচি দীর্ঘশ্বাস ফেললেন। বড় চাচা ধীরে বললেন, তাই বলে এতদিন কাউকে একটা কথাও বললি না? আমি মাথা নেড়ে বললাম, সাহস হয়নি। সবাই কিছুক্ষণ নিজেদের মধ্যে চুপচাপ তাকিয়ে রইল। তারপর বড় চাচা ধীরে বললেন, যদি সত্যি এমন হয় তাহলে বিষয়টা ভেবে দেখা যেতে পারে। আম্মু আব্বুর দিকে তাকালেন। আব্বু কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আগে ফারজানার মতামত জানতে হবে। সবাই এবার ফারজানার দিকে তাকালো। এতক্ষণ ও একদম চুপ ছিল। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। ফারজানা ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলল, আমারও কিছু বলার আছে। বড় চাচি বললেন, বল মা। ফারজানা আমার দিকে তাকিয়ে বলল, জয়, তুই আমাকে ভালোবাসিস, সেটা তোর অনুভূতি, কিন্তু আমি তোকে সেইভাবে কোনোদিন দেখিনি। ছোটবেলা থেকে তুই আমাকে বকেছিস, অপমান করেছিস, সবার সামনে বিব্রত করেছিস। আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় যাব, কি করব, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিস। এটাকে আমি ভালোবাসা মনে করি না।
আমার কাছে এটা শুধু রাগ আর জোর খাটানো। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ফারজানা আবার বলল, আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি না, কোনোদিনও সেভাবে ভাবিনি, ভবিষ্যতেও ভাবতে পারবো কিনা জানি না। এই মুহূর্তে আমার উত্তর না। ওর কথাগুলো যেন এক একটা ধারালো ছুরির মতো এসে বুকে বিঁধছিল। তবুও আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ড্রয়িং রুমে আবার নীরবতা নেমে এলো। কেউ আর কোনো কথা বলল না। ফারজানা আপু নিজের কথা শেষ করেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আজ প্রথম বুঝলাম, ভালোবাসা আর কাউকে নিজের মতো করে পাওয়ার ইচ্ছা এক জিনিস না। আমি ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু সে ভালোবাসা প্রকাশ করেছি ভুলভাবে, রাগ দিয়ে, অধিকার দেখিয়ে, বারবার ওকে কষ্ট দিয়ে। হয়তো সত্যিই দোষটা আমারই। পরদিন সকাল থেকেই বাড়ির পরিবেশ ভারী হয়ে গেল। কেউ আমার সঙ্গে তেমন কথা বলছিল না। আমিও নিজের ঘরেই পড়ে থাকতাম। 2 দিন পর শুনলাম রাফিদের পরিবার আবার আসবে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতে। বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। তবুও এবার আমি কিছুই বললাম না, কারো ওপর চিৎকার করলাম না, কোনো জিনিসও ভাঙলাম না। শুধু চুপচাপ নিজের ঘরে বসে থাকলাম। আম্মু একদিন এসে বললেন, বাবা, যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে আগে নিজেকে বদলাতে শেখ। কাউকে জোর করে পাওয়া যায় না। আমি মাথা নিচু করে বসে রইলাম। কথাগুলো আমার ভেতরে কোথাও গিয়ে লাগলো। এরপর থেকে আমি ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। ফারজানা আপু সামনে এলে আর পথ আটকে দাঁড়াতাম না। ও ফোনে কথা বললেও কিছু বলতাম না। বাইরে কোথাও গেলে জিজ্ঞেস করতাম না কার সঙ্গে যাচ্ছে। ওর সিদ্ধান্তকে সম্মান করতে শিখলাম, যদিও প্রতিটা মুহূর্তে বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। এদিকে বিয়ের কথাবার্তাও এগোচ্ছিল। রাফির পরিবার প্রায় আসতো। আমাদের বাড়িতেও আলোচনা চলতো। আমি এসবের মধ্যে থাকতাম না। যেদিন তারা আসতো সেদিন ইচ্ছে করেই বাইরে চলে যেতাম। নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো, রাফিকে আমি কোনোদিন সত্যিটাই বলিনি। সে তো জানেই না আমি কেন এমন করতাম। সে হয়তো আমাকে শুধু বদমেজাজি একটা ছেলে হিসেবেই চেনে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম ওর সঙ্গে একবার দেখা করব। 2 দিন পর রাফিকে ফোন করলাম। ও প্রথমে অবাক হয়ে গেল। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আমি শান্ত গলায় বললাম, আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা। বিকেলে শহরের একটা নিরিবিলি কফি শপে দেখা হলো। কয়েক মিনিট কেউ কোনো কথা বললাম না। রাফি আগে বলল, বলেন, কি জন্য ডেকেছেন? আমি ওর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে সব বলতে শুরু করলাম। ছোটবেলা থেকে ফারজানাকে ভালোবাসার কথা, কেন ওকে কারোর সঙ্গে দেখলে আমার মাথা গরম হয়ে যেত, কেন আমি সব সময় রাগ দেখাতাম, কেন বাজারে ওর সঙ্গে এমন ব্যবহার করেছিলাম, সব একটাও কথা লুকালাম না। শেষে মাথা নিচু করে বললাম, আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আপনাকে অপমান করেছি, আপনাদের সম্পর্কের মাঝেও ঝামেলা করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। রাফি অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে বলল, আপনি কি চান আমি সরে দাঁড়াই? আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললাম, না, আমি সেটা বলতে আসিনি। কারণ ফারজানাও আপনাকে ভালোবাসে। আমি শুধু চাইছিলাম আপনি যেন সত্যিটা জানেন। এরপর বাকি সিদ্ধান্ত আপনার। রাফি গভীরভাবে আমার দিকে তাকিয়ে রইল। সেদিন আর বিশেষ কোনো কথা হয়নি। বিদায় নিয়ে দুজন 2 দিকে চলে গেলাম। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমি আর রাফিকে ফোন দেইনি, সেও দেয়নি। আমি ভেবেছিলাম বিষয়টা এখানেই শেষ, কিন্তু বুঝতেই পারিনি রাফি চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। আমি সত্যি বদলেছি কি না, আমি এখনও ফারজানাকে সম্মান করি কি না, সবটাই অভিনয়। রাফির সঙ্গে দেখা হওয়ার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। এই 2 সপ্তাহে আমার জীবনে নতুন কিছু ঘটেনি। অফিস, বাসা আর নিজের ঘর, এই ছিল পুরো পৃথিবী। ফারজানা আপুর সঙ্গেও কোনো কথা হয়নি। ও সামনে পড়লে আমি শুধু সরে যেতাম। আগের মতো আর ওর পথ আটকাতাম না, প্রশ্ন করতাম না, রাগও দেখাতাম না। দূর থেকে শুধু একবার তাকিয়ে আবার
নিজের কাজে চলে যেতাম। সবাই আমার এই পরিবর্তনটা খেয়াল করেছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। একদিন দুপুরে অফিসে বসে কাজ করছিলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে একটু অবাক হলাম, রাফি। ফোন ধরতেই ওপাশ থেকে শান্ত গলায় বলল, জয় ভাই, আজ বিকেলে একটু সময় হবে? আমি বললাম, হবে, কেন? একটা দরকারি কথা আছে। আজ বিকেল 5টায় লেকের পাশের ক্যাফেতে আসবেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু বললাম, আচ্ছা। ওদিকে ঠিক একই সময়ে রাফি আরেকটা ফোন করলো, ফারজানাকে। ফারজানা, আজ একটু দেখা করতে পারবি? ফারজানা একটু অবাক হয়ে বলল, হঠাৎ? কিছু কথা আছে, 5টার আগেই ক্যাফেতে আই। আচ্ছা। দুজনের কেউই জানতাম না রাফি আমাদের দুজনকেই একই জায়গায় ডেকেছে। বিকেল 5টার কিছু আগে আমি ক্যাফেতে পৌঁছালাম। রাফি আগে থেকেই বসেছিল। আমি গিয়ে বসতেই ও হালকা হাসল। ঠিক তখনই ক্যাফের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো ফারজানা। আমাকে দেখে ও একদম থমকে গেল, ভ্রুকুচকে রাফির দিকে তাকালো। জয় এখানে কেন? রাফি শান্ত গলায় বলল। কারণ আমি ডেকেছি। ফারজানা বিরক্ত হয়ে বলল, আমাকে আগে বললি কেন? বললে তুই আসতিস। ফারজানা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ বসে পড়ল। চারপাশে অদ্ভুত নীরবতা, কেউ কোনো কথা বলছিলাম না। কয়েক মুহূর্ত পর রাফি কথা শুরু করল। আজ আমি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে শেষবারের মতো তোদের দুজনের সাথে কথা বলতে চাই। ফারজানা অবাক হয়ে তাকালো। কি সিদ্ধান্ত? রাফি আমার দিকে একবার তাকিয়ে আবার বলল। 2 সপ্তাহ আগে জয় আমার সঙ্গে দেখা করেছিল। ফারজানা বিস্ময়ে আমার দিকে তাকালো। কি? রাফি ধীরে ধীরে সব বলতে শুরু করলো। কিভাবে আমি ওর কাছে সব স্বীকার করেছিলাম, কিভাবে নিজের সব ভুল মেনে নিয়েছিলাম। সব শুনে ফারজানা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল। এসব সত্যি? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ। ফারজানার চোখে এখনও রাগ। সত্যি হলেও কি হবে? তুই কি ভুলগুলো মুছে ফেলতে পারবি? যেদিন সবার সামনে আমাকে অপমান করেছিলি সেই দিনের লজ্জাটা ফিরিয়ে দিতে পারবি? আমি চুপ। ও আবার বলল, ভালোবাসা শুধু বললেই হয় না, সম্মানও দিতে হয়, আর সেই সম্মানটাই তুই আমাকে কোনোদিন দিসনি। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফারজানার সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়লাম। ক্যাফের ভেতরে থাকা কয়েকজন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার চোখে তখন পানি, গলা কাঁপছে। আমি নিচু স্বরে বললাম, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে যতটা ঘৃণা করো তার চেয়েও বেশি আমি নিজেকে ঘৃণা করি। আমি ভাবতাম আমি তোমাকে আগলে রাখছি, আসলে আমি তোমাকে কষ্ট দিচ্ছিলাম। আমি বুঝতেই পারিনি আমার ভালোবাসা তোমার কাছে শ্বাসরোধের মতো লাগছিল। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে কোনো অধিকার চাই না, শুধু একটা সুযোগ চাই প্রমাণ করার আমি বদলেছি, আমি সত্যিই বদলেছি। কথাগুলো বলতে বলতে আমার কণ্ঠ ভেঙে গেল। আমি মাথা নিচু করে কাঁদতে লাগলাম। ফারজানা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ও আমাকে কোনোদিন এভাবে দেখেনি। রাফি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ আগের চেয়ে অনেক বেশি গম্ভীর। ফারজানা, সবার আগে আমি তোর বন্ধু, তাই একটা কথা বলবো, ভালো করে শোন। আমি 2 সপ্তাহ ধরে জয়কে দেখেছি। ও অভিনয় করছে কিনা সেটাও দেখেছি। আমি ভেবেছিলাম ওর ভালোবাসা শুধু জেদ। আরও বলল, কিন্তু না, ও সত্যিই তোকে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা ও নিজের ভুলটা বুঝেছে। রাফি একটু থামল, তারপর আবার বলল, জীবনে সবাই ভালোবাসতে পারে, কিন্তু নিজের ভুল স্বীকার করতে পারে খুব কম মানুষ। আমি যদি বুঝতাম জয় এখনো আগের মতোই আছে, তাহলে আজ তোদের এখানে ডাকতাম না। ফারজানা নিঃশব্দে শুনছিল। রাফি আবার বলল, সিদ্ধান্ত অবশ্যই তোর, কেউ তোকে বাধ্য করবে না। আর বলল, কিন্তু একটা প্রশ্ন নিজেকে কর,
তুই কি জয়কে শুধু তার পুরনো ভুল দিয়েই বিচার করবি, নাকি আজ যে মানুষটা তোর সামনে দাঁড়িয়ে নিজের অহংকার ভেঙে কাঁদছে তাকেও একবার দেখবি? ফারজানার চোখ ধীরে ধীরে ভিজে উঠল। ও দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি এখনও মাথা নিচু করে বসে আছি। হঠাৎ অনুভব করলাম কেউ আমার সামনে এসে থেমেছে। ধীরে ধীরে মাথা তুলতেই দেখলাম ফারজানা। ওর চোখ দুটো লাল। ধীরে ধীরে বলল, একটা শর্ত আছে। আমি কাপা গলায় বললাম, যা বলবে সব মানব। আর কোনোদিন আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবি না। আমাকে সম্মান দিবি, আমার সিদ্ধান্তকে গুরুত্ব দিবি, আর কোনোদিন রাগ দিয়ে ভালোবাসা প্রকাশ করবি না। আমি চোখের পানি মুছে মাথা নেড়ে বললাম, কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত রাখব। ফারজানা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তাহলে উঠে দাঁড়া। আমি কাপা হাতে ওর হাতটা ধরলাম। উঠে দাঁড়ানোর পর আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ ভেজা অবস্থাতেই ফারজানাকে আস্তে করে নিজের বুকে জড়িয়ে ধরলাম। প্রথমে ও একটু অপ্রস্তুত হলেও কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে সেও মাথাটা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে ফেলল। আর পাশেই দাঁড়িয়ে রাফি নিঃশব্দে হালকা একটা হাসি দিল, যেন দুজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন দূরত্বটা অবশেষে শেষ হলো। ফারজানা আমার বুকে মাথা রেখে কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আমার বুকের ভেতর তখনও ধুকপুক করছে। এতদিনে জমে থাকা ভয়, কষ্ট আর অপরাধবোধ যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। কিছুক্ষণ পর ফারজানা আলতো করে সরে এসে আমার চোখের দিকে তাকালো। ওর চোখ দুটো এখনও ভেজা। ফারজানা মৃদু হেসে বলল, জানিস, আমি তোকে ঘৃণা করতাম না, আমি শুধু তোর আচরণকে ঘৃণা করতাম। তুই আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝিনি তা না, কিন্তু তোর ভালোবাসার চেয়ে তোর রাগটাই বেশি চোখে পড়তো। আমি মাথা নিচু করে বললাম, আর কোনোদিন সেই ভুল করব না। ফারজানা আলতো করে আমার হাতটা ধরল। মনে রাখিস, ভালোবাসা মানে কাউকে নিজের মতো বানিয়ে ফেলা না। ভালোবাসা মানে পাশে থাকা, বিশ্বাস করা আর সম্মান করা। আমি ওর হাতটা শক্ত করে ধরে হাসলাম। আজ থেকে আমি শুধু তোর হাসিটা আগলে রাখতে চাই। ফারজানা মুস্কি হেসে বলল, তাহলে আগে হাসতে শেখ। আমি হেসে ফেললাম। অনেকদিন পর মনে হলো মন খুলে হাসছি। পাশে দাঁড়িয়ে থাকা রাফি এগিয়ে এসে আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এবার মনে হচ্ছে আমার কাজ শেষ। আমি সঙ্গে সঙ্গে ওর সামনে গিয়ে বললাম, ধন্যবাদ বললে কম বলা হবে। তুমি না থাকলে হয়তো কোনোদিন নিজের ভুলটা এভাবে ঠিক করার সুযোগই পেতাম না। রাফি হেসে আমার কাঁধে হাত রাখল। সুখে রেখো, ওকে? এটাই আমার কাছে সবচেয়ে বড় ধন্যবাদ। আমি দৃঢ়ভাবে মাথা নেড়ে বললাম, নিজের থেকেও বেশি। ফারজানা হালকা লজ্জা পেয়ে বলল, আচ্ছা, এবার এত আবেগ দেখানো বন্ধ করো। সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা তিনজনই হেসে উঠলাম। সেদিন ক্যাফে থেকে বের হওয়ার সময় সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। হালকা বাতাসে ফারজানার চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছিল। আমি কিছু না বলে আলতো করে ওর কানের পাশে চুলগুলো সরিয়ে দিলাম। ফারজানা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। এখনো বিশ্বাস হচ্ছে না তুই এত বদলে গেছিস? আমি মৃদু হেসে বললাম, কারণ এবার আমি ভালোবাসতে শিখেছি। ফারজানা ধীরে ধীরে নিজের আঙ্গুলগুলো আমার আঙ্গুলের ফাঁকে জড়িয়ে দিল। তাহলে চল নতুন করে শুরু করি। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, এবার আর কখনো তোমার হাত ছাড়ব না। ফারজানার ঠোঁটে এক টুকরো শান্ত হাসি ফুটে উঠল। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। সামনে নতুন পথ, নতুন স্বপ্ন, নতুন সম্পর্ক। কয়েক মাস পরে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের আয়োজন করা হলো। এবার আর কারো মুখে কোনো দ্বিধা ছিল না। সবাই হাসি মুখে আমাদের জন্য দোয়া করছিল। আমি আস্তে করে ফারজানার দিকে তাকালাম। এবার তো সত্যি আমার আদুরে বউ হয়ে গেলে। ফারজানা লজ্জায় মাথা নিচু করে হেসে বলল, আর তুই আমার বদমেজাজি ছেলেটা থেকে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে গেছিস। আমি আলতো করে ওর কপালে একটি স্নেহভরা চুমু খেলাম।
আমাদের চোখে তখন আর কোনো অভিমান ছিল না, ছিল শুধু বিশ্বাস, সম্মান আর এমন এক ভালোবাসা যা ভুল থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর হয়ে উঠেছিল। সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের নতুন গল্প, ঝগড়া দিয়ে নয়, অধিকার দিয়ে নয়, বরং সম্মান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। কী অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছো? এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।